রাত তখন প্রায় ৩টা ছুঁই ছুঁই। পুরো সিলেট শহর এখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু শাহজালাল উপশহরে সেই রাজকীয় চৌধুরী ভিলার দোতলার লাক্সেরিয়াসে পেন্ট হাউসটিতে এখনো এক ফোঁটা শান্তির ঘুম নামেনি। রুমের সেই মায়াবী নীলচে আলোটা নেবানো, চারপাশটা সম্পূর্ণ অন্ধকার। অথচ সেই অন্ধকার মাঝেই বিছানায় এপাশ ওপাশ করছিল তাহিন তাশরিফ চৌধুরী। তার অবাধ্য মাথার ভেতর রগগুলো যেন তীব্র যন্ত্রণায় ধপধপ করছে। কোনো এক অজানা আর তীব্র অস্বস্তিতায় তার শরীরের প্রতিটা শিরা উপশিরা যেন টান টান হয়ে আছে। সে নিজের চোখ দুটোকে জোর করে বন্ধ করার চেষ্টা করেছে। নিজের মনকে বারবার আদেশ দিচ্ছে সমস্ত কিছু ভুলে গিয়ে ঘুমে তলিয়ে যেতে। কিন্তু তার সমস্ত যুক্তি, সমস্ত মেকানিজম আর কঠোর নিয়ন্ত্রণ আজ রাতও সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হচ্ছে। অন্ধকার সিলিংয়ের দিকে তাকিয়ে থেকেই তার চোখের সামনে বারবার অবিরত ভেসে উঠছে সেই গোলগাল ফর্সা চেহারার মেয়েটার মুখ। কখনো তার সেই টগর টগর চঞ্চল চোখ দুটো যা ভয় আর অপমানে নোনতা জলে ভিজে একাকার হয়ে গিয়েছিল। আবার কখনো লাল ইমার্জেন্সি লাইটের নিচে তার নিজের দুহাত দিয়ে দুই গাল শক্ত করে চেপে ধরে আতঙ্কে কুঁকড়ে যাওয়ার সেই করুণ দৃশ্য। তাহিনের চোয়াল শক্ত হয়ে এলো। সে বিছানায় উঠে বসল এবং চরম রাগে ও বিরক্তিতে নিজের দু হাতের মুঠো শক্ত করে বিছানার ওপর সজোরে আঘাত করল। তার দাঁতগুলো রাগে কিরমির করে উঠল। ড্যাম ইট, হোয়াট ইজ দিস? কেন বারবার ওই ফালতু মেয়েটার মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে? কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না? সে নিজের চুলগুলো মুঠো করে ধরে অন্ধকারের মাঝে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। পুরো রুমটা সেন্ট্রাল এসির কনকনে ঠান্ডা বাতাসে জমে বরফ হয়ে আছে যেন। অথচ তাহিনের মনে হচ্ছে তার ভেতরে সুপ্ত আগ্নেয়গিরিটা যেন তাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তার নাসিকারন্ধ্রে এখনো যেন বিচিত্রভাবে সেই বেলি ফুল আর মেয়েলি ঘ্রাণের এক অদ্ভুত মিশ্রণ এসে ধাক্কা দিচ্ছে, যা তাকে ক্রমশ অবশ করে ফেলছিল। নিজের এই আচমকা দুর্বলতা এবং অস্থিরতা তাহিনের মতো একজন অত্যন্ত বাস্তববাদী আর অহংকারী মানুষের পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। সে আর এক মুহূর্ত বিছানায় বসে থাকতে পারল না। এক ঝটকায় গায়ের চাদরটা ছুঁড়ে ফেলে দিয়ে সে বেড থেকে নেমে দাঁড়ালো। ধীর কদমে এগিয়ে গেল তার বেড সাইড টেবিলের দিকে। ড্রয়ারটা টেনে এক ধরনের চরম বিরক্তি আর জেদ নিয়ে বের করে আনলো একটা প্রেসক্রিপশনের ঘুমের ট্যাবলেটের পাতা। এক ফোঁটা ঘুমহীন এই নরক যন্ত্রণা থেকে বাঁচতে আর নিজের মনকে একটু শান্তিতে ঘুমানোর সুযোগ দিতে সে আর কোনো চিন্তা করল না। টেবিলের উপর রাখা পানির গ্লাসটা তুলে নিয়ে এক ঝটকায় একটা কড়া ঘুমের ট্যাবলেটে গিলে ফেলল। ট্যাবলেটটা গলার নিচে নামতেই সে গ্লাসটা সশব্দে টেবিলের উপর নামিয়ে রাখল। জানলা কাচের ওপাশে তাকিয়ে সে গভীর একটা শ্বাস নিল। ওষুধের তীব্রতা যতক্ষণ না তার মস্তিষ্কে কাজ করছে, ততক্ষণ সে ওই একই জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন সে নিজের ভেতরে এই অবাধ্য মোহের তৃষ্ণাকে জোর করে পিষে মেরে ফেলতে চাইছে। শাহজালাল উপশহরের অন্য এক প্রান্তে নিজের ঘরের চেনা বিছানায় শুয়ে মেহেরও এক অদ্ভুত মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল। ঘরের জানলা দিয়ে বাহিরের মেঘলা আকাশের আবছা আলো এসে পড়েছে তার চঞ্চল মুখে। তবে সে চঞ্চলতা আজ সম্পূর্ণ উধাও। মেহেরের বিছানায় শুয়ে শুয়ে বারবার নিজের ডান হাত দিয়ে ফর্সা গালের ওপর সেই হালকা হয়ে আসা 5 আঙুলের দাগটা আলতো করে স্পর্শ করছিল। দাগটা হয়তো আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি মিলিয়ে যাবে, কিন্তু তার মনের ওপর যে গভীর আঘাত আর অপমানের ছাপ বসে গেছে, তা যেন কিছুতেই মুছছিল না। আজকে সেই গোপন ফ্ল্যাটের ভেতরে কাটানো প্রতিটা সেকেন্ডের কথা মনে পড়তে মেহেরের গায়ের লোম এখনো ভয়ে খাড়া হয়ে উঠছিল। ওই লাল ইমার্জেন্সি লাইট, চারিদিকে সেই
সাউন্ডপ্রুফ দেয়াল, আর তারপর হঠাৎ সেই দানবের মতো লোকটার ককরোচ ধমক, সবকিছু যেন তার মনের ভেতর একটা স্থায়ী ভয়ের রাজত্ব তৈরি করে ফেলেছে। মেহের বিছানার চাদরটা বুকের সাথে শক্ত করে টেনে ধরে মনে মনে এক দীর্ঘ প্রতিজ্ঞা করলো। সে ঠিক করে নিল, জীবনে আর কখনো কোনোদিন সে এই অন্তত অ্যারোগেন্ট, নিষ্ঠুর আর অহংকারী লোকটার সামনে ভুলও যাবে না, যেখানে এই তাহিন তাসরিফ চৌধুরী নামের মানুষটার সামান্যতম ছায়াও থাকবে। মেহের সেখান থেকে 100 হাত দূরে থাকবে। শুধু এই লোকটাই নয়, মেহের নিজের মনে কান ধরে সিদ্ধান্ত নিল যে সে আর কখনো কোনো দিন রাজদের এই চৌধুরী ভিলাতেও পা রাখবে না। নিজের মনে সে শিউরে উঠে বিড়বিড় করতে লাগলো, কি ভয়ঙ্কর লোক রে বাবা, কি অদ্ভুত আর নিষ্ঠুর ওনার মন মানসিকতা। নিজের আপন ফুফাতো ভাই, নিজের ভাইকেও উনি ওই কনকনে শীতের দিনে বরফ ঠান্ডা সুইমিং পুলের পানিতে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখতে পেরেছেন সামান্য একটা ভিডিও গেম না বলে নেওয়ার অপরাধে। যে মানুষ নিজের রক্তের ভাইকেও এভাবে শাস্তি দিতে পারে, নিজের লোকদেরও এক চুল ছাড় দেয় না, সেখানে আমি তো ওনার কাছে সম্পূর্ণ বাইরের লোক। সেখানে ওনার কাছে নিজের জন্য দয়া মায়ার আশা করাটাই বোকামি। মেহেরের চোখের কোণ দিয়ে আবারও এক ফোঁটা নোনতা পানি গড়িয়ে বালিশে মিশে গেল। অপমানে আর নিজের উপর চরম বিরক্তিতে তার মনটা বারবার ভেঙে যাচ্ছিল। সে বিছানার পাশে ফিরে শুয়ে নিজের কপালটা চেপে ধরল। তার মনের ভেতর তখন তীব্র আফসোস আর অনুশোচনার ঝড় বইছে। সে নিজেকেই নিজে দোষ দিতে লাগলো। প্রথম দিনই আসলে মস্ত বড় ভুলটা হয়েছিল। কেন যে সে বান্ধবীদের দেওয়া ওই ফালতু দেয়ারটা পূরণ করতে গেল, আর দেয়ার যখন পূরণ করতেই হয়েছিল, তখন কেন সে ওই ব্যাখ্যা শার্টটা পরা জল্লাদটার সামনে গিয়ে দাঁড়ালো। মেহের মনে মনে ভাবল, কি এমন ক্ষতি হতো সে যদি ওই লোকটার পাশে দাঁড়িয়ে থাকা বাকি 2 ছেলেদের মধ্যে যে কোনো একজনের সাথে কথা বলতো। ওই আরশ কিংবা রোহান ভাইয়ার সামনে গিয়ে যদি সে এই কুট্টুসের আব্বুর সংলাপটা বলতো, তবে বড়জোর তারা একটু অবাক হতো, হাসাহাসি করতো কিংবা বড়জোর একটা কড়া ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিত। কিন্তু অন্তত প্রকাশ্য রাস্তায় এমন পশুর মতো গায়ে হাত তুলে দুটো কড়া থাপ্পড় মেরে তার গাল লাল করে দিত না। আর আজকে ওনার ওই নিষিদ্ধ গোপন ঘরে বন্দী হয়ে এমন জানোয়ারের মতো ব্যবহারের মুখোমুখিও তাকে হতে হতো না। প্রথম দিনে সেই একটা মাত্র ভুল সিদ্ধান্তের খেসারত যে তাকে এভাবে দিনের পর দিন দিতে হবে, তা মেহেরের এই নিষ্পাপ সরল মন ভাবতেও পারেনি। সে নিজের 2 হাত দিয়ে মুখটা ঢেকে ফেলল। তাহিন তাসরিফ চৌধুরী নামক এই জীবন্ত আগ্নেয়গিরির সেই ধারালো নীল চোখের চাহনি, আর তার গা থেকে আসা সেই তীব্র অর্কিড আর উডের পারফিউমের মাদকতাময় ঘ্রাণটা যেন এখনো তার চারপাশের বাতাসকে ভারী করে রাখছিল। মেহের জোরে জোরে মাথা নেড়ে সেই সুবাস আর সেই মুখটাকে নিজের মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করল। সে শুধু মনে মনে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করতে লাগলো, যেন কাল সকালে সূর্য ওঠার সাথে সাথে এই ভয়ঙ্কর মানুষটার অধ্যায় তার জীবন থেকে চিরতরে মুছে যায়, এবং তাকে যেন আর কখনো এই নিষ্ঠুর অ্যারোগেন্ট লোকের মুখোমুখি দাঁড়াতে না হয়। এক পাহাড়ের চূড়ায়, যেখানে প্রকৃতির সমস্ত আদিম সৌন্দর্য যেন নিজের হাত উজাড় করে ঢেলে দেওয়া হয়েছে, চারিদিকে সবুজের এক সুবিশাল চাদর পাতা। দূর দূরান্তের পাহাড়ের খাঁজে খাঁজে সাদা মেঘের ভেলা অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে। পাহাড়ের গা বেয়ে এক ধরনের নাম না জানা বুনো ফুলের তীব্র মিষ্টি সুবাস ভেসে আসছে বাতাসে। ভোরের প্রথম আলো তখনও পুরোপুরি ফোটেনি। আকাশের এক কোণে এক চিলতে মিঠে রোদ কেবল উঁকি দিচ্ছে।
যা চারপাশে কুয়াশাকে এক মায়াবী রূপালি আভায় মুড়িয়ে দিয়েছে। বাতাসের স্পর্শে এক ধরনের শীতল স্নিগ্ধতা যা শরীর ও মনকে এক নিমেষে শান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। সেই মনোমুগ্ধকর শান্ত আর মনোমুগ্ধকর পরিবেশের মাঝে পাহাড়ের নরম ঘাসের ওপর শুয়েছিল তাহিন তাশরিফ চৌধুরী। তবে সে একা ছিল না। তার মাথাটা রাখা ছিল এক তরুণীর কোলের ওপর। তাহিনের এক হাতে তখনও পাশে রাখা একটি দামি কাঠের আকস্টিক গিটারের উপর আলতো করে রাখা, যে গিটারের তারে হয়তো কিছুক্ষণ আগে কোনো এক গভীর প্রেমের সুর ঝঙ্কৃত হয়েছিল, যা এখন শান্ত হয়ে চারপাশে পড়ে রয়েছে। তাহিন সেদিকে নজর না দিয়ে সম্পূর্ণ অপদৃষ্টিতে তাকিয়েছিল সেই মেয়েটার দিকে। ভোরের সেই প্রথম কাঁচা রোদ এসে পড়েছে মেয়েটার মুখে। বাতাসে তার অবাধ্য রেশমি চুলগুলো উড়ছে। কয়েকটা চুলের কাছে এসে বারবার তার ফর্সা গালে আর কপালে লেপ্টে যাচ্ছে। সেই উড়ো চুলে আর ভোরের আলোয় যুগলবন্দিতে মেয়েটাকে এক অদ্ভুত অলৌকিক সুন্দরী লাগছে। যেন সে এই নশ্বর পৃথিবীর কোনো মানুষ নয়, বরং কোনো এক রূপকথার রাজ্য থেকে নেমে আসা এক মায়াবী পরী। মেয়েটার চেহারায় এক পরম শান্তি আর এক অপার্থিব স্নেহর আভা। সে অত্যন্ত কোমল আর ধীর লয়। নিজের নরম আঙুলগুলো দিয়ে তাহিনের ঘন কালো চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তার হাতে সেই স্পর্শে তাহিনের ভেতরে সমস্ত রুক্ষতা, সমস্ত বছরে জমে থাকা ট্রমা আর একাকিত্বের কঠোর দেয়ালগুলো যেন এক পলকে গলে জল হয়ে যাচ্ছিল। জীবনে কখনো কোনো দিন যে শান্তি তাহিন খুঁজে পায়নি, এই মুহূর্তে এই পাহাড়ের বুকে এই মেয়েটার কোলে মাথা রেখে সে যেন সেই পরম তৃপ্তির সন্ধান পেয়ে গেছে। হাত বুলিয়ে দিতে দিতে মেয়েটা হঠাৎ করে একটু নিচু হলো। তার লম্বা চুলের গোছাগুলো তাহিনের মুখের দুপাশে এসে এক মায়াবী পর্দার সৃষ্টি করলো। মেয়েটা অন্তত আলতো করে এক অদ্ভুত ভালোবাসার পরশ মেখে নিজের ভেজা ঠোঁট দুটো ছুঁয়ে দিল তাহিনের চওড়া কপালে। সেই ঠোঁটের স্পর্শে এক তীব্র মাদকীয়তাময় মৃদু স্পন্দন তাহিনের পুরো শরীরে বিদ্যুতের মতো খেলে গেল।